একবারেই যাতে বোঝা যায় যে এই বাইকটা স্পেশাল, এই বাইকটা আমার, মানে MSI Vlogs আপনাদের চ্যানেলের বাইক এটা যাতে একবারে বোঝা যায়। একটু দেখেন তারপর দেন ঠিক আছে হইলো। ট্রিপ 1-এ চলছে হচ্ছে 17.8 কিলোমিটার। ফুয়েলটা ফুল করে 3.1টা 0 করছিলাম। অ্যান্ড চলেন তো একটু দেখি কেউ, আরে এটা কি একটু বেঁচে যাচ্ছে, পানি টানি মনে হয় ঢুকছিল, একটু তেল বা ওগুলা দেওয়া লাগবে। আচ্ছা ফুয়েল মোটামুটি এখনো পর্যন্ত কাছাকাছি আছে দরজার, তাহলে নিশ্চিন্ত জীবন, মজা ইন লাইফ। আচ্ছা আমার এই রয়্যাল এনফিল্ডটার মধ্যে কিছু ব্যাপার একটু ডিফারেন্ট আছে, আপনাদের একটু ক্লোজ গিয়ে দেখাই। এক হচ্ছে ট্যাঙ্ক, উপরের কালারটা এরকম, সাইডের কালারটা এরকম। পরিষ্কার রাখলে এই সাইডটা সাইডের শুধু এইটুকের মধ্যে স্টিকার নাই, নিচের অংশ এবং উপরের অংশে স্টিকার করা। এই জন্য অন্যান্য সবার রয়্যাল এনফিল্ডের চেয়ে আমার এই রয়্যাল এনফিল্ডটার ট্যাঙ্কটা হচ্ছে একটু ঘোলাটে লাগে, অন্যান্য সবারটা আর একটু গ্লসি পাবেন। অ্যান্ড পেছনে দেখলে মনে হবে এখানে দাগ, কিন্তু আসলে এগুলো দাগ না, এখানে একটা পলি লাগানো আছে অ্যান্ড খোঁচা লেগে পলি উঠছে, বাট ভেতরে কোনো দাগ পড়ে নাই। পলিটা ইম্পর্টেন্ট, বাট বাইকের কালার বাজে লাগে। এখানেও পলি করা আছে অ্যান্ড এই পাশেও কি করা আছে আসলে, হ্যাঁ এই পাশেও করা আছে। অ্যান্ড মোটামুটি ফিনিশিং ঠিকঠাকই আছে, খারাপ না। পলি করাতে মোটামুটি আমি যে খুব একটা আনহ্যাপি বা দুঃখী ব্যাপারটা তা না। অ্যান্ড সামনে থেকেও যদি দেখি এটার উপরেও পলি করা আছে, অ্যান্ড এখানে কিছু দাগও পড়ছে। অ্যান্ড এই পলিটা এই পর্যন্তই, পিছনে আর করা নেই। তার মানে এই পেছনের যে কালারটা এটা রিয়েল কালার। অ্যান্ড হ্যাঁ অনেক পিচ্ছিল, অ্যান্ড এই জায়গাটা ম্যাট, এটা পিচ্ছিল এটা ম্যাট, চলে। পলি করাতে মোটামুটি একটা পলির এক্সপিরিয়েন্সও হয়ে যেতেছে, যে আসলে পলি করলে বাইক নষ্ট হয় কি হয় না, এটা দিয়ে মোটামুটি এক্সপিরিয়েন্স পাবো। অ্যান্ড রয়্যাল এনফিল্ড ক্লাসিকে কীভাবে পা পুরে জানেন, যদি এদিক থেকে উঠতে জানি যে এখানে পাটা দিবেন অ্যান্ড দেন এখানে উঠতে যাবেন আর এইখানে যা লাগবে আর একটা লাভ বাইট পড়ে যাবে আপনার পায়ে। সাইড স্ট্যান্ড যখন করবেন, সাইড স্ট্যান্ড করে পাটা এখানে মানে তোলার আগে যখন সাইড স্ট্যান্ডে রাখতে যাবেন তখনই পাটা এখানে লাগবে। এই কারণে এইভাবে হচ্ছে পাটা পুরে, এটাই রয়্যাল এনফিল্ডের পা পুরার মেন রহস্য, যেটা হান্টারে পুরে না। কারণ হান্টার হচ্ছে একটু পেছন দিকে পা রাখার জায়গাটা। জি বলেন। না অনেকগুলা কালার আসছে তো, হ্যাঁ 5টা 1 2 3 4টা মডেল চলতেছে টোটাল। না 6-7 মাস লাগে না, ওইগুলা বাংলাদেশে আসে নাই না, 6-7 মাস লাগে ভাই এখনো। জি না, আপনি আজকে দিলে আজকে পাবেন না, 6 থেকে 7 মাস পরে ডেট পড়বে। আগের চেয়ে অনেক রিফাইন, আগে যে একটা ঝাঁকি টাকি ছিল ওগুলা নাই না। ব্রেক অনেক ভালো, হ্যাঁ ব্রেক খুবই ভালো, হ্যাঁ থ্যাংক ইউ। ওকে চলেন, এই পা পুরার কাহিনী তো গেল। অ্যান্ড পাবলিক অ্যাটেনশন পাওয়া যায়, আর যারা একটু সিনিয়র তারা একটু এই বাইকটার অনেক বেশি পছন্দ করে। অ্যান্ড পেছনেরটাও সেম, আপনি নামতে গেলে বা উঠতে গেলে যদিও একটা কভার দেওয়া আছে, বাট কভার সহই গরম হয়, এই কারণে পা পুরার আশঙ্কা বা সম্ভাবনাটা বেশি থাকে। অ্যান্ড এবার আসি ক্লাচের ব্যাপারে। ক্লাচ আমি এতটুকু ফ্রি প্লে রাখছি এখানে, অ্যান্ড নিচে এই এতটুকুর মতো রাখছি, মানে এইখানে ফ্রি প্লে এতটুকু রাখছি। অ্যান্ড এটা আমার কাছে কমফোর্টেবল, আমি আমার প্রত্যেকটা বাইকের অ্যাডজাস্টমেন্টটা একরকম রাখি, তাহলে চালাতে সুবিধা হয়। চলেন স্টার্ট দেই, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা ক্লাচের যে ব্যাপারটা আমি বলছিলাম যে হান্টারের ক্লাচ ঢিল, এটার ক্লাচ টাইট লাগে, জ্যামে পড়লে ভেজাল লাগে। আমি হান্টার নিয়ে ঝামেলায় পড়েও দেখছি, মানে জ্যামে পড়ে দেখছি আসলে সেম। অ্যান্ড এটা আর হান্টারের ক্লাচ অ্যান্ড ব্রেক একই মেকানিজম, পারফরমেন্স মোটামুটি একরকম। তবে এটার চেয়ে হান্টার একটু মনে হয় যে একটু জমে বেশি, কারণ ওইটার চাকা ছোটো। অ্যান্ড এটার চাকা বড় হওয়াতে জমে না যে তা না, মানে এক একটার ফিলটা এক এক রকম ব্রেক করার পরে। বড় চাকা হওয়াতে এটা একটু একরকম লাগে অ্যান্ড ওটা একটু আরেক রকম। অ্যান্ড এটা বড় বাইক হওয়াতে এটার ব্রেকটা মানে পুরো অ্যাবজর্ব করে নেয়, যেহেতু এটার ওজনও 20 কেজির মতো বেশি। অ্যান্ড হান্টারের যে ব্যাপারটা ওটা ছোটো হওয়াতে একটু মনে হয় যে ব্রেক করলে একটু বডি সডি গিয়ে বাইকের উপরে পড়তেছে বা কিছু এরকমই টুকটাক কিছু ব্যাপার পার্থক্য আছে। যেহেতু দেখতে পার্থক্য সেহেতু তো অনেক বড় পার্থক্যই আছে, মানে টুকিটাকি এরকম কিছু পার্থক্য পাবেন দুইটা চালাইতে গেলে। তবে যদি কারো প্রশ্ন এমন থাকে যে হান্টার কিনবেন নাকি ক্লাসিক কিনবেন, নাকি বুলেট কিনবেন নাকি মিটিওর কিনবেন, আমি বলবো ক্লাসিক কিনতে পারেন যদি এটা আপনি এই জিনিসটা নিতে পারেন আর কি, এই প্যারাটা যে এত বড় একটা জিনিস নিয়ে ঘুরবেন, অনেক আরামের এটা। আর যদি মনে করেন যে না আমি রেগুলার ধরেন একটা কমিউটার বাইকের মতোই চালাইতে চাই, আবার 350 সিসির ব্যাপারও চাই, তাহলে হান্টার আপনার জন্য ঠিক আছে। আমি বলবো
যে বাইকটি আপনি নিতে চান আগে নিজে একটু উঠে দেখে বসে তারপরে ওইটা কিনেন, কারণ রয়্যাল এনফিল্ডের হচ্ছে অফিসিয়াল যে ফ্ল্যাগশিপ শোরুমটা, ওইখানে সবগুলা বা যে কয়টা শোরুমে আছে সব বাইকই থাকে মোটামুটি। আপনি অন্ততপক্ষে বসে বুঝতে পারবেন যে কোন বাইকটা আপনার জন্য যুগোপযোগী বা কালোপযোগী বা সময়োপযোগী বা ভালো হবে আর কি। আচ্ছা, আমরা বের হয়েছি হলো ছোট্ট একটা রাইড করব আজকে এই বাইকটা নিয়ে, কারণ ব্রেক ইন পিরিয়ডটাও পার করতে হবে। অ্যান্ড এর আগে বলছিলাম না যে হান্টারটা এটার চেয়ে একটু গরম কম হয় অ্যান্ড এটা একটু গরম বেশি হয়, এটার কারণটা আমি বের করতে পারছি। এটার কারণটা হচ্ছে হান্টার আমি যখন নিছি ওইটার কিলোটা একটু বেশি ছিল এটার চেয়ে, অ্যান্ড এইটার এখন যে অবস্থা, এটার সেকেন্ড ইঞ্জিন অয়েল চলতেছে অ্যান্ড এটা হচ্ছে ব্রেক ইন পিরিয়ডে একদম, কারণ আমি 850 না কত কিলোতে যেন এটা নিচ্ছি, অ্যান্ড এখনও খুব বেশি কিলো হয় নাই। তো এই কিলোতে বাইক একটু গরম হবে ব্রেক ইন পিরিয়ড টাইমে, এটা নর্মাল না? তো এটার গরম হওয়াটা নর্মাল, তবে 2000 কিলো পার হওয়ার পরে এই গরমটা অনেক কমে যাবে অ্যান্ড আরও স্মুথ হবে। আর এই বাইকটা যখন 5000 কিলো পার হবে বা 6000 কিলো, তখন দেখবেন যে গরমও অনেক কম হবে, স্মুথনেসটা অনেক বেশি থাকবে। এটা ব্রেক ইন পিরিয়ডের গরম। এখন এই যে নতুন এই বাইক আসছে বলে এই যে আমরা গরম হয় বা বাজে বলবো, ব্যাপারটা ওরকম না। ব্রেক ইন পিরিয়ড টাইমে গরম হবে, এটা নর্মাল। আর এই বাইকটা আগে কখনো আমাদের দেশে ওইভাবে আমরা পাই নাই, অ্যান্ড এইটা পেয়ে একটু অল্পতেই ভালো হইলে ভালো বলতেছি, খারাপ হইলে খারাপ বলতেছি। এতে ব্যস্ত হওয়ার কিছু নাই, এতে পথভ্রষ্ট হওয়ার কিছু নাই বা পাজল হয়ে যায় না। বাইক অবশ্যই ভালো। আর রয়্যাল এনফিল্ড নিয়ে একটা কথা এরকম অনেকে, এই সামনের এটা কি, ক্লাসিক টু ক্লাসিক, কি অবস্থা? আচ্ছা, রয়্যাল এনফিল্ড নিয়ে এরকম একটা কথা অনেকেই বলতেছে যে বাংলাদেশে যেগুলো আসছে এগুলা কি নকল রয়্যাল এনফিল্ড নাকি? এটার উত্তরটা আমি একটু দেই। আমি ওই দিন শোরুমে গেছিলাম, ফ্ল্যাগশিপে গেছিলাম, ওনার সাথে এটা নিয়ে মজা করতেছিলাম। মেইন ব্যাপার যেটা রয়্যাল এনফিল্ডের যে মেইন যেইখান থেকে মানে গ্লোবাল যেটা, যেখান থেকে ওরা ম্যানেজ করে বা ডিসিশনগুলো দেয়, এই ধরনের কোম্পানি যেগুলো আছে, তারপরে ফোন কোম্পানি বলেন বা যাই বলেন, এই বড় কোম্পানিগুলার প্রোডাক্ট, এটার একটা কপি প্রোডাক্ট বানাইতে কত টাকা খরচ হবে জানেন? আর যদি একবার প্রমাণ হয় কপি, এই মাল কি বিক্রি হবে? হবে না। তো আসলে কপি হওয়ার কোনো চান্সই নাই কোনো বড় ব্র্যান্ডের প্রোডাক্ট। এগুলা হচ্ছে এখন যেটা আসছে বাংলাদেশে, এটা BS6 ভার্সন, অ্যান্ড BS4 পর্যন্ত সাউন্ডটা একটু লাউড ছিল। আপনি অন্যান্য বাংলাদেশের যে বাইকগুলো আছে এগুলো তো দেখবেন যে BS4 এর ইঞ্জিন আওয়াজ অ্যান্ড সাইলেন্সারের আওয়াজটা একটু একরকম, অ্যান্ড 6-এ গিয়ে আবার একটু অন্যরকম। BS4-এ একটু আওয়াজ বেশি থাকে, একটু পরিবেশ বান্ধব কম থাকে, অ্যান্ড BS6-এ গিয়ে যখন পরিবেশ বান্ধব করছে তখন আবার আওয়াজটাও একটু কমে আসছে। এরকম কিছু ব্যাপার আছে। তো রয়্যাল এনফিল্ড কোনোভাবেই নকল না, তবে আমরা সিনেমায় যেটা দেখছি বা ইন্ডিয়া আগে যেটা দেখছি বা বাংলাদেশের নকল পথে যেটা চোরাই পথে ঢুকছে ওইটা যেটা দেখছি, ওইগুলাতে যে সাউন্ডটা পাইছি ওই সাউন্ডটা এখন এগুলাতে নাই। কারণ হচ্ছে এগুলার সাইলেন্সার পাইপ থেকে শুরু করে ইঞ্জিন রিফাইনমেন্ট সব কিছুই মোটামুটি চেঞ্জ করে বা আপগ্রেড করে আনা হয়েছে। আরে গাড়িটা দেখছেন, বলে ওয়াও, কি এইটা? সিভিক ইনসাইটস আর অ্যাকর্ড, এই তিন গাড়ির মধ্যে আমার বুঝতে খুব সমস্যা হয় কোনটা যে কি, একই রকম লাগে। চলেন একটু অফ রোডিংয়ের মজাটা নেই। আমার এই বাসার আশপাশে সব মজাই নেওয়া যায়, খালি রাস্তার মজা, জ্যামের মজা, অফ রোডিংয়ের মজা। অ্যান্ড এই বাইকটা যখন এরকম রাস্তায় চালাবেন তখন এটার রিয়েল ফিলটা পাবেন। এই যে এখন আমি যেটা পাইতেছি, আমি তো এখানে অন্যান্য বাইক রিভিউ করতেও আসছি, এটা নিয়ে যে চলতেছি ভাই, আমার এই রোডে চলে এখন মনে হইতেছে এখনই লং ট্রিপে বের হয়ে যাই। মানে ভাই শরীরে কিছুই লাগতেছে না। দেখেন লুকিং গ্লাসটা কিন্তু টুকটাক কাঁপতেছে, কিন্তু মিডল সিটটা মানে রাইডিং সিটটা এমন এক জায়গায় যে কোনোভাবেই আপনাকে সে ঝাঁকিটা ফিল করাইতেছে না। সামনে মাথা নড়তেছে, পেছনে লেজ নড়তেছে, আমি বুঝতেছি এখানে বসে, কিন্তু ভাই যেখানে বসছি সিটটাও এত সুন্দর, একদম সিলিকন সিটের মতো, কোনোভাবেই আপনাকে পেরায় ফেলবে না ভাই। ভাঙ্গা রাস্তার জন্য এটা বেস্ট। মানুষ যে পাহাড়ে চালায় না এই জিনিসগুলা, আসলে এটার ডিজাইনটা ওইভাবেই করা হয়েছে। সমান রাস্তায় তো মজা আছে, কিন্তু জ্যামের জন্য ভাই করে নাই। এখন এই বাইক জ্যামের জন্য যদি বানাইতো এটা অন্যভাবে বানাইতো। কিছু কিছু কমিউটার বাইক দেখবেন ওইটার মধ্যেও অয়েল কুলের আপগ্রেড যেটা মানে লিকুইড কুল যেটা, সেটা দিয়ে দিচ্ছে। এখন একটা কমিউটার বাইক অল্প সিসির, ধরেন 150 সিসির, এখন ওটা কেন দিচ্ছে ভাই লিকুইড কুল? অবশ্যই ওটার পারপাস আছে, কারণ আছে। ওটার কারণটা হচ্ছে ওই বাইকটা জ্যামে ট্যামে যাতে সব জায়গায় আপনি চালাইতে পারেন, এই জন্য দিচ্ছে। অ্যান্ড এই বাইকটার তো আসলে ওই পারপাস বানানো হয় নাই, এটারে বানানো হয়েছে পাহাড়ে পাথর ভাঙ্গা ভুঙ্গার মধ্যে চলবে, আর ওইখানে মানে যাতে ওরকম ডিউরেবিলিটিটা যাতে ওরকম থাকে, ও যাতে এগুলা সব বাইরে চলে যেতে পারে। এখন এটার মধ্যে যদি একটা রেডিয়েটার থাকে, রেডিয়েটারের মধ্যে যদি পাথরের খোঁচা লেগে কোনো কারণে রেডিয়েটারটা
ফেটে যায় বা লিক হয়ে যায়, বা ল্যাপটপ দিয়ে যদি কোনো লাইন টাইন লিক হয়ে যায় রেডিয়েটরের, পানিটা যদি পড়ে যায় তাহলে এক হলে আপনার পা পুড়বে, বডিও পুড়তে পারে, আরও ক্ষতি হইতে পারে। দুই হলে পানিটা পড়ে যাওয়ার পর এই সমস্ত বাইকের ইঞ্জিন যেমন হিট সিং দেয়া আছে, বাতাসে ইঞ্জিনটা অল্প সময়ের মধ্যে ঠান্ডা হয়ে যায়, কিন্তু যেই সমস্ত বাইকে লিকুইড কুল থাকে ওটাই কিন্তু হিট সিং দেওয়া থাকে না। ওইটা পানিটা যদি কোনো কারণে পড়ে যায় তাহলে কিন্তু ওই বাইকটা আপনি আর চালাইতেই পারবেন না, মানে ওটা ঠান্ডাই হবে না, কারণ ওটার মধ্যে হিট সিং নাই, ইঞ্জিনটা খালি গরমই হইতে থাকবে স্টার্ট দেওয়া থাকলে। অ্যান্ড এখানে একটা ঝামেলা আছে, যদি এমন করতো ছোট একটা রেডিয়েটর দিত এবং সাথে হচ্ছে একটু হিটসিংও থাকতো, সেই ক্ষেত্রে হয়তো আপনি একটা ভালো আউটপুট পাইতেন বা পারফরমেন্স পাইতেন। বাট ওইভাবে এখনো পর্যন্ত কোনো বাইক বানাইছে কিনা আমি জানি না, তবে অয়েল কুলটা এই সমস্ত ক্ষেত্রে মোটামুটি একটু ভালো আমার মনে হয়। আচ্ছা, আমি 2 মিনিটের একটা ব্রেক নিব এখানে, অ্যান্ড দেন আবার রাইড শুরু করব। ওই প্রিয়াসটা আমার ভালো লাগে, 2019 থেকে এই মডেলটা আসছে, আর এই কালারটা আমার ভালো লাগে, সিলভার। সিএচআর থেকে মন প্রিয়াসের দিকে চলে গেছে, দেখা যাক কি হয়। আমি আসলে বাইক কিনে আমার টাকাও অনেকটা শেষ হয়ে গেছে, আবার টাকা পয়সা ইনকাম করে দেন কিনতে হবে। আর এই বাইকটা আসলে অনেক অ্যাটেনশন সিক করতে পারে, অ্যাটেনশন সিকার বাইক বলতে পারেন। আর এখানে দাঁড়াইছি তো কিছুক্ষণ, অনেকেই জিজ্ঞেস করতেছে এটার ব্যাপারে, কাহিনী কিচ্ছা কি এই সেই। আর ফোন দিছি 10 নম্বরে, যাবো ওইখানে। এই পলিটা যেহেতু দাগ পড়ছে, এই পলিটা উঠায় ফেলবো, উঠায় দেখি চেষ্টা করবো এই পুরাটা নতুন করে একটা পলি করে রাখতে। যদিও বাজে লাগে, কিন্তু দেখেন এই যে ঘষাগুলা যে লাগছিল আনার টানার সময়, সম্ভবত এই পলি করা থাকার কারণে এই ঘষাগুলো আসলে বাইক পর্যন্ত যায় না, মানে মেইন জায়গাটায় ক্ষতিগ্রস্ত হয় নাই। উপকার আছে পলিতে ভাই, কোনো জিনিসই খারাপ না। একটা কথা আমি বলি না যে প্রত্যেকটা জিনিসের 2টা দিক আছে, আপনাকে যতটুকু ভালো দিবে একদিকে, আরেক দিকে ঠিক অতটুকু খারাপও দিবে। ঠিক ওরকম এই পলিটাও উপকার তো করেই ভাই। একটু খারাপ দেখা যায়, একটু মানে অনেকে বলে যে রঙও নষ্ট হয় অনেক দিন থাকলে, বাট আমি দেখছি অনেকে বছরকে বছর ইউজ করে আবার পলি চেঞ্জ করে, আবার বাইক নতুন হয়ে যায়, পলি খুললেই নতুন হয়ে যায়। ওরকম প্রবলেম আসলে পাই নাই পলিতে। আগে আমি বলতাম পলি করা ঠিক না, পলি করা ঠিক না, বাট এখন এই কথাটা আর বলি না, কারণ যারা করছে তাদেরকে আমি এরকম পাই নাই যে খুব বেশি ঝামেলায় পড়ছে পলি করে। আচ্ছা চলেন তাহলে আমরা এবার এদিক থেকে আবার বেরোই, রাইড তো চলবে। আমার 2-3টা ফোন আসছিল আপনাদের সাথে এখানে আসতে আসতে, আর ওই ফোনগুলোও শেষ করলাম। আর ওই 10 নম্বরে একটা ফোন দিলাম ওনার ওইখানে, উনি আবার একটু লেখাপড়ার কিছু ব্যাপার স্যাপার করে ট্যাঙ্কে, ব্যাপারটা আমার ভালো লাগছে। আর ওই জিনিসটা দেখি আজকে গিয়ে ওনার ওখান থেকে এই বাইকটা যে আমার, মানে রয়্যাল এনফিল্ডের সবচেয়ে কমন বাইক তো এইটা, মানে ক্লাসিকের এই গান মেটাল গ্রেটা হচ্ছে সবচেয়ে বেশি সেল হয়েছে রয়্যাল এনফিল্ড থেকে। আর এটার প্রতি সবার আকর্ষণটা ছিল, আর দামটাও মোটামুটি হাতের নাগালে, এই জন্য অনেকেই এটা কিনছে। আর এই বাইকটা যে আমারও আছে, বা এইটা যে এই ইউনিটটা যে আমার, এটা মানুষ কিভাবে বুঝবে? আপনারা দেখলে কিভাবে বুঝবেন? বুঝবেন না তো, কারণ ওইভাবে কোনো মডিফাই বা কোনো কিছু করি নাই। তারপরেও যদিও বুঝে যায়, যেমন আমার এমটিও কোনো মডিফাই করি নাই, বাট মানুষ দেখলেই বুঝে যায় যে ওটা আমারটা। এটা একটা ভালোবাসার টান। বাট এই 1 কাটা তেল কেন নাই? OMG, 1 কাটা তেল কই গেল ভাই? এইটুক চালায় 1 কাটা চলে যাবে না? এটা হইতেই পারে না, এটা অন্য কোনো কাহিনী। এটা মিটারের কাহিনী, যাই হোক ব্যাপার না। যেটা বলতেছিলাম, এই বাইকটার ট্যাঙ্কে বা সামনে এমন কিছু লাগাবো টুকটাক, যেহেতু আয়ন ভাইয়ের স্টিকারের বিজনেসও আছে। ওইখানে গিয়ে দেখি কোনো স্টিকার উনি আমাকে করে দেয় কিনা, যেটা একবারে যাতে বোঝা যায় যে এই বাইকটা স্পেশাল, এই বাইকটা আমার, মানে MSI Vlogs আপনাদের চ্যানেলের বাইক এটা যাতে একবারে বোঝা যায়, এই ব্যবস্থাটা আজকে করার জন্য চলেন আমরা একটু বাইক পট্টিতে যাব। আজকে বাইক পট্টি আমার জীবনে প্রথম না দ্বিতীয়বার আমি আজকে বাইক পট্টিতে বাইকের কোনো কাজের জন্য যাব। এর আগে হচ্ছে একবার কোন একটা বাইকের জন্য সার্ভিস করাইতে গেছিলাম ওইখানে একটা সার্ভিস সেন্টারে, আর আজকে মডিফাইয়ের জন্য। অনেক দিন বাইকটাকে মডিফাই করি না, স্টিকার বলেন বা ব্রেক ক্লাচ এই সমস্ত ব্যাপারগুলো একটু আপডেট করা হইতেছে না, এই জন্য ভাবলাম যে আবার একটু শুরু করি। যদিও ছাপড়ি লাগবে আমি জানি, রয়্যাল এনফিল্ডের মধ্যে আসলে মডিফাই মানায় না, পুরাই ছাপড়ি লাগবে আমাকে, বাট ওয়ান্স এ ছাপড়ি অলওয়েজ ছাপড়ি। আমি তো ছাপড়ি, দেখেন না স্যান্ডেল পরে চালাইতেছি, আমি কিন্তু নিজেকে ছাপড়ি দাবি করি। আমি কখনোই বলি না আমি খুব ভদ্র রাইডার, আমি খুবই অভদ্র একটা রাইডার। আমি খুব একটা আইন টাইন মানি না, এটাও ঠিক, কিন্তু আমি একটা জিনিস করি না, সেটা হলো আমার দ্বারা অন্য কারো ক্ষতি হবে এমন কোনো অন্যায় আমি করি না। আমি অন্যায় এমন করি যেটা দিয়ে আমার ক্ষতি হতে পারে, যেমন আমি কোনো রাইডিং গিয়ার পরি নাই, আমি স্যান্ডেল পরছি, অ্যাক্সিডেন্ট করলে আমার ক্ষতি হবে, অন্য কারো না। বাট এমন না যে আমি একদম রাফ টাফ চালায় অন্য কারো উপরে যায় তারা একদম ভৈরা দিত, মানে এটাই আর কি। ওই ক্ষতিগুলো আমি কারো করতে চাই না। আরে ভাই ও ভাই এদিক দিয়ে আরেকটা আসিস না, আরেকটা আসলে আমি উইরা যেতাম। এই ধরনের ওভারটেকগুলো করতে নাই, কারণ বড় বাসের অপোজিটে দেখবেন যে আরেকটা কিছু থাকবে,
একদম উইরা যাবেন, কিন্তু পড়ে গেছিলাম আমি বাজে সিচুয়েশনে, কি করব বলেন। সামনে একটা প্রিয়াস আছে, এই প্রিয়াসটা হচ্ছে 18 পর্যন্ত 2018 পর্যন্ত এই লাইটটা আসতো, নিচে অনেকখানি লম্বা। আর 19-এ গিয়ে পেছনের গ্লাসটাও মনে হয় একটু ছোট হয়েছে, একটু চারকোনা টাইপের হয়েছে, অ্যান্ড পেছনের এই লাইটগুলোও সুন্দর হয়েছে, আর একটু ছোট করে নিয়ে আসছে আর একটু উঁচু করে নিয়ে আসছে। অল্প কিছু পার্থক্যই করছে বাইরে থেকে। অ্যান্ড সামনে এটা একটু কেমন যেন মোটা ছিল, অ্যান্ড এখনকারটা একটু ল্যাম্বো টাইপের চিকন করে ফেলছেন, সামনে থেকে অনেক পাতলা লাগে সামনের লাইটগুলাও। অ্যান্ড এই গাড়িটা বলবো কি না, একজন 19-এর মডেল চালায়, ওই 18-র মডেলটা কিনে নাই, বলতেছে এটার লাইটগুলো নাকি বাদুরের কানের মতো, মানে দুই পাশে যে, ও হ্যাঁ আসলেই তো বাদুরের কানের মতো, এরকম আর এরকম হয়ে আছে, বাদুরের কানের মতো বলে নাকি এই গাড়িটা উনি কিনে নাই, উনি 19-এরটা কিনছে। যাই হোক, 19-এরটাও সুন্দর, এটাও সুন্দর। আর একটা গাড়ি যেটা নিয়ে আমার আসলে কোনো মাথা ঘামানোই ছিল না, আমি এই গাড়িটা যখন প্রথম দেখছিলাম আমি ভাবছিলাম যে অনেক কম দামি কোনো গাড়ি, মানে টয়োটার গাড়ি, এটাই আমার মাথায় আসে নাই, কিন্তু এটা অনেক পুরানো একটা গাড়ি। প্রিয়াস কিন্তু আজকে না, অনেক আগে থেকে প্রিয়াস আসে বাংলাদেশে, বাট এখন এই মডেলগুলো একদম একটু বেশি মার্কেট পেয়ে গেছে। অ্যান্ড আসলে মার্কেট কেন পাবে না, গাড়িগুলো অনেক ভালো করছে। হাইব্রিডের মধ্যে প্রিয়াস মানে একটা মাল আসলে। যাক, আমরা চলে আসছি 60 ফিট রোডে, অ্যান্ড এখন এদিক থেকে একটু জ্যাম ট্যাম খাইতে খাইতে আমার যাইতে হবে। তবে আজকে ইঞ্জিন গরম হয় নাই, কারণ আজকে কোনো জায়গায় ব্রেক করে বারে ফার্স্ট গিয়ারে ক্লাস চাপতে হয় নাই, তো আজকে ওইভাবে গরম হয় নাই, পায়ে একদমই গরম লাগতেছে না, নর্মাল একটা গরম লাগতেছে, যেটা অন্যান্য বাইকেও হওয়া স্বাভাবিক। চলেন দেখি, সামনে একটু জ্যাম খাইতে হবে আমতলা, এরপরে হচ্ছে একবারে মাথায় যায় আরেকটা জ্যাম খাইতে হবে 10 নম্বরের ওখানে, বাইক পটের ওখানে। ওই জামে একটু গরম হয়েই যাবে আসলে। হ্যাঁ দেন ঠিক আছে, হইলো, চাইলে আর ওই পাশে চাপাইতে পারেন যদি ঝামেলা না থাকে। নেন তাহলে যতটুক পারেন নেন, ওই প্লাস্টিক পর্যন্ত একদম। এটা কি হিট গান মারতে হয়? আজকে যদি বাইক ওয়াশে দিই খুলে যাবো নাকি আবার? বলছি ট্যাঙ্ক বাদ দিয়া সাবান মাবান মারতে কম নেই। আমার হচ্ছে এটা লাইফে পলি এবং স্টিকারের দ্বিতীয় এক্সপিরিয়েন্স। পলির এক্সপিরিয়েন্স এইটাই প্রথম, অ্যান্ড স্টিকার এর আগে আমি 4V-তে করছিলাম। আর এটা হলো এই যে ট্যাঙ্কে যে স্টিকারটা দেখতেছেন, এই স্টিকারটা রেখে দেন সামনেও একটু করছিলাম, সামনের মাঠগার্ডের স্টিকারটা পরে খুলে ফেলছি, অতিরিক্ত জঙ্গল লাগতেছিল। অ্যান্ড এখানে MSI Vlogs আর রয়্যাল এনফিল্ডও লেখা আছে, মেড লাইকে গানও লেখা আছে, যেটা রয়্যাল এনফিল্ডের হচ্ছে স্লোগান। অ্যান্ড এটা 1-2 দিন একটু না ধুইলে ভালো, ধুইলে আবার একটু ঝামেলা হইতে পারে। মোটামুটি কয়েকদিন চললেই হয়, 2-4 মাস থাকলেই তো হয় আর কি। এই লেখা এরপরে আবার ভাল লাগবে না বেশি একটা, এই হচ্ছে ব্যাপার। স্টিকার লাগায় দেন এখন হলো ফিরতেছি আর কি, বেশ সময় লাগছে, এখন অলরেডি 8:24 বাজে। সেই বিকেলের আলো থাকতেই আসলে চলে গেছিলাম 10 নম্বরে ওয়ান ভাইয়ের এখানে। এই তো তাহলে এই কাহিনীর মাধ্যমেই আজকের ভিডিও থেকে চলেন আমরা বিদায় নিয়ে নেই। হোপ রাখতেছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিন, চ্যানেল যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। আর জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। আজকে একটু অন্ধকার মনে হইতেছে সবকিছু। Chill bro. Check the mic and make sure it sound right, boys.